নিজের বিপদ নিজেই ডাকে, তারাই বিপদে পড়ে। সিনেমার শুরুতে দেখা যায় 4 জন ছেলে আর 2 জন মেয়ে মিলে মজা করার জন্য চলে গেল পাহাড়ের গভীর জঙ্গলে। তাদের দেখে খুব খুশি মনে হচ্ছিল। তাদের পৌঁছে দিতে আসা জ্যাক বারবার বলছিল, অনুগ্রহ করে বেশি দূরে যেও না। জ্যাক একজন বন বিভাগের পুলিশ, আর অনেক বছর আগে এই বরফ পাহাড়ে কিছু লোক হঠাৎ হারিয়ে যায়, এখনও তারা মেলেনি। কিন্তু জ্যাকের কথা কেউ গুরুত্ব দিল না। তারা আরও উৎসাহ নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। জ্যাক শুধু শুভকামনা জানিয়ে চলে গেল। কিছু দূর গিয়ে তারা গন্তব্যে পৌঁছাল। জ্যাক তাদের বলে গেল, আগামীকাল দুপুর 2টায় আমি এসে তোমাদের নিয়ে যাব। সবাই বিদায় জানিয়ে হেঁটে চলে গেল। তারা আগে থেকেই জানত এই এলাকায় বহু বছর আগে কিছু লোক রহস্যজনকভাবে হারিয়ে গেছে। তাদের আসার মূল উদ্দেশ্য সেই ভয়ঙ্কর হোটেল খুঁজে বের করা। অনেক বছর আগে এক দম্পতি পাহাড়ের নিচে একটা ছোট দোকান চালাত। একদিন তাদের 11 বছরের ছেলে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। ধারণা করা হয়েছিল হয়তো বরফ ধসে পড়েছিল বা কোনো অজানা প্রাণী তাকে নিয়ে গেছে। কিন্তু 2 দিন পর তাদের বাবা মাও হারিয়ে যায়। তাদেরকেও কোনোদিন খুঁজে পায়নি। এই ঘটনার পর থেকেই মানুষ এই জায়গাকে ভূতের হোটেল নামে ডাকে। এমনকি এটি মানচিত্র থেকেও মুছে ফেলা হয়। এই 6 জন অনেক দিন ধরে এই ব্যাপারে আগ্রহী ছিল, তাই তারা একসাথেই জায়গা দেখতে বেরিয়ে পড়ে। 2 ঘন্টা পাহাড়ে হাঁটার পর ছোট মেয়ে অবশেষে পুরনো সেই হোটেলটা খুঁজে পায়। হোটেলটা দেখে তারা হতাশ হয়। চারপাশে নীরবতা আর ভয় লাগার মতো পরিবেশ। তাদের মন খারাপ হয়ে যায়। ভেতরটা কেমন অস্বস্তি লাগতে থাকে। হোটেলের ভেতরে ঢুকে তারা আবিষ্কার করে একটা পুরনো ডায়েরির ভেতরে এক নিখোঁজ পরিবারের ছবি আছে। এটা দেখে চারপাশটা আরও ভয়ঙ্কর লাগতে শুরু করে। একজন হাস্যকর কথা বলে পরিবেশটা হালকা করার চেষ্টা করে, কিন্তু ছোট মেয়ে এত ভয় পেয়ে যায় যে সেখানে রাত কাটানোর পরিকল্পনা বাতিল করে। বাকিরাও ওর সঙ্গে একমত হয়। শুধু সাইমন থাকতে চায়, কিন্তু শেষমেশ সেও সবাইকে অনুসরণ করে। তারা সবাই মিলে হাঁটতে হাঁটতে নতুন একটা জায়গায় তাঁবু ফেলতে যায়। সবাই হাসি আনন্দে মেতেছিল। কেউ বুঝতেই পারেনি কাছেই এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। একটু পর তারা দেখতে পায় একটা শান্ত ও সুন্দর হ্রদ। হাইনা সাথে সাথে জামা খুলে জলে ঝাঁপ দেয়। ছোট পাও তার পেছনে চলে যায়। তারা 2 জন মিলে আনন্দে সাঁতার কাটে। তীরে থাকা ছোট মেয়ে বুঝতে পারে সে নাইটকে পছন্দ করে। সে কথা বলার জন্য নাইটের কাছে যায়। নাইট খুবই লাজুক, কিন্তু ছোট মেয়ের হাসি খুশি আচরণে ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে থাকে। সন্ধ্যার দিকে সবাই আগুনের চারপাশে বসে হাসি আনন্দে গল্প করছিল। সাইমন নিজের হ্যামবার্গার বের করে সবাইকে খাওয়ায়, আর ছোট মেয়েও তার আনা মদের বোতল খোলেন। সবাই মিলে ভাগ করে খেতে থাকে। তারা লেকের পাশে বসে মুক্তভাবে সময় কাটাচ্ছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে, একেবারে শান্তিপূর্ণ মুহূর্ত। কিন্তু রাত যত গভীর হলো, সেই শান্ত রাতেই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ নাইটের ঘুম ভেঙে যায়। কোনো শব্দে সে চমকে ওঠে। দেখে ওটা ছোট মেয়ে। সে নাইটকে চুপি চুপি ডেকে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে চায়, যেন তারা দুজনে একসাথে একান্তে কিছু সময় কাটাতে পারে। তারা ভেবেছিল কেউ টের পাবে না, কিন্তু আসলে অন্যরাও তাদের চলে যেতে দেখে ফেলেছিল। শুধু তারা দেখেও কিছু বলেনি, ইচ্ছা করে চুপ ছিল যেন ওদের দুজনকে সময় দিতে পারে। তবে ছোট মেয়ে আর নাইট ভালো কোনো জায়গা খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে যায়। অজান্তেই তারা জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়ে। আর আশ্চর্যভাবে তারা তখনও ভয় পায়নি, বরং একে অপরের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। নাইট কয়েকবার তো ছোট মেয়েকে হারিয়েই ফেলে। অবশেষে সে ছোট মেয়েকে খুঁজে পায়। ও দাঁড়িয়ে আছে এক জায়গায়, একেবারে স্থির। নাইট কাছে গিয়ে দেখে একটা গাছের ডালে কি যেন ঝুলছে। দেখে মনে হচ্ছে সেটা কোনো মরা প্রাণী। তারা দুজনে কাছে গিয়ে দেখতে চায় সেটা কি, আর ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। দুজনে একসাথে একটা ফাঁদে পড়ে যায়, যা বন্য প্রাণী ধরার জন্য পাতা ছিল। আরও খারাপ ব্যাপার হলো, ফাঁদে পড়ে নাইটের কোমরে একটা ধারালো বস্তু ঢুকে যায়। সে নড়তেও পারছিল না, আর পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটেছিল যেন তারা একটা দুঃস্বপ্নে পড়েছে। নাইট কষ্টে কাঁপা কাঁপা গলায় ডাকতে থাকে। অবশেষে ছোট মেয়ের জ্ঞান ফিরে আসে। নাইটের রক্তাক্ত দেহ দেখে ছোট মেয়ে ভয়ে একেবারে হতবাক হয়ে যায়। সে যে করেই হোক ওপরে উঠে অন্য বন্ধুদের খবর দিতে চায়, কিন্তু এটা মোটেও সহজ ছিল না। অনেক কষ্টে সে ফাঁদের পথ বেয়ে উঠে আসে। ভেবেছিল আগের রাস্তা ধরে ফিরতে পারবে, কিন্তু তারা এত দূর চলে এসেছিল যে ছোট মেয়ে আর রাস্তা চিনতে পারছিল না। সে উল্টো দিকেই হাঁটতে থাকে, ভুল পথে।
ছোট মেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ উত্তর দেয় না। শেষে সে ক্লান্ত হয়ে পড়ে যায় আর জ্ঞান হারায়। এদিকে আহত নাইট অপেক্ষা করছিল কেউ এসে তাকে উদ্ধার করবে, কিন্তু সেটা আর হলো না। হলো এক নির্মম ঘটনা। রাত গভীরে দূর থেকে একটা গাড়ি আসতে দেখা যায়। ছোট মেয়ে অচেতন অবস্থায় ছিল, কিন্তু এখন একটু জ্ঞান ফিরে পায়। সে ভাবে এবার হয়তো কেউ তাকে বাঁচাতে এসেছে। গাড়ি থেকে একজন বৃদ্ধ লোক নামল। তার মুখে কোনো বিস্ময় ছিল না, যেন এমন কিছু সে আগেও দেখেছে। সে ধীরে ধীরে ছোট মেয়েকে কোলে তুলে নেয়। কিন্তু ছোট মেয়ে যখন অস্পষ্ট গলায় বলে, আমার বন্ধু বিপদে আছে, তাকে বাঁচান, তখনই বৃদ্ধ লোকটি একটু সচিত হল। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ছোট মেয়েকে নিয়ে গভীর জঙ্গলের এক পুরনো ঘরে নিয়ে আসে। সে ছোট মেয়েকে গাড়িতে অপেক্ষা করতে বলে আর নিজে তাড়াহুড়ো করে একটি ছোট কেবিনের মধ্যে ঢুকে যায়। বৃদ্ধের মনে যা সন্দেহ ছিল সেটাই সত্যি হয়। ঘরে ঢুকতেই সে দেখে মেঝে ভরা তাজা রক্ত। তার মুখ অন্ধকার হয়ে যায়। ক্যানভাস তুলতেই সে এতটাই ক্ষেপে যায় যে চিৎকার করে ওঠে। এরপর ছোট মেয়ে দেখতে পেল বৃদ্ধ আর একজন লোক আরেকটি কেবিনের মধ্যে ঢুকছে। ঘরের ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছিল। শব্দ শুনে ছোট মেয়ের কৌতূহল বেড়ে যায়। সে আস্তে করে গাড়ির দরজা খুলে ভেতরে কি হচ্ছে তা দেখতে এগিয়ে যায়। আর তখনই সে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে। এর নিচে ছিল নাইটের নিথর মরদেহ। তার দেহে কোনো প্রাণ নেই। ছোট মেয়ে বুঝতে পারে সেই নিজেই এখন বড় বিপদে পড়েছে। ভয়ে তাড়াতাড়ি একটা লোহার বেলচা হাতে তুলে নেয় আত্মরক্ষার জন্য। কিন্তু সে ঘর থেকে বের হতে না হতেই বৃদ্ধ লোকটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে ভোরের আলো পুরো লেকের উপর ছড়িয়ে পড়েছে। সবাই ঘুম থেকে ধীরে ধীরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। শুধু সাইমন, যার হাতে বন্দুক, সে সবাইকে চমকে দিতে চায় শিকারের মাধ্যমে কিছু খাবার এনে। কিন্তু গুলি লোড করার আগেই পাশের গজাল হরিণ পালিয়ে যায়। সাইমন হতাশ হয়। এই সময় আন্দার্স হঠাৎ খেয়াল করে নাইট আর ছোট মেয়ে তো সারা রাত ফেরেনি। তখন সাইমন মজা করে বলে, ওদের দুজন তো নিজেদের ছোট দুনিয়া গড়ে তুলেছে। কেউ তখনও বুঝতে পারছিল না কি ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এমনকি সাইমন অন্যদের সঙ্গে না গিয়ে একাই জঙ্গলে ঢুকে পড়ে, উত্তেজনায় ভরা শিকার অভিযানে। কিন্তু ঠিক তখনই গল্পে বড় মোড় আসে। সবাই অনেক খুঁজেও নাইট আর ছোট মেয়ের কোনো খোঁজ পায় না। এদিকে জঙ্গলে একা ঘুরে থাকা সাইমন হঠাৎ দেখে কিছু একটা তার পাশ দিয়ে সরে গেল। তার মনে হলো সে শিকার পেয়েছে। উত্তেজিত হয়ে সে আস্তে আস্তে সেই দিকে এগোতে থাকে, কিন্তু বুঝতেই পারে না এবার সবকিছু অনেক দেরি হয়ে গেছে। Hallo? Er er noen der? আগেই পৌঁছানো জ্যাক গুলি শোনার পর বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সে বৃদ্ধ লোকের বাসায় চলে আসে, যেন সে এলাকাটা খুব ভালো জানে। আসলে ওই বৃদ্ধ লোকটির নাম জন এবং সে জ্যাকের প্রকৃত বড় ভাই। কিন্তু জন ছোট থেকেই খুব অদ্ভুত স্বভাবের ছিল, যার কারণে তাদের ভাই বোনের সম্পর্ক খুব ভালো ছিল না। অনেক সময় দুজনের মধ্যে নানা ঝগড়া হতো। এমনকি জ্যাক যখন বাড়িতে যেত, জন তাকে দরজা থেকে ফিরিয়ে দিত। অনেক বছর ধরে জন একা ওই গভীর জঙ্গলে থাকত এবং শিকারে জীবিকা নির্বাহ করত। জ্যাকের আকস্মিক আগমনে ছোট মেয়ের মনে হলো এখন মুক্তির আশা আছে। কিন্তু যখন জ্যাক জানালার পাশে থেকে চিৎকার করার জন্য উঠল, জন তাকে হঠাৎ ধরে ফেলে এবং মুখ চেপে ধরে। জ্যাক ভাবল বড় ভাই শিকারে গেছে, তাই বেশি ভাবল না এবং তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে গেল। এদিকে গুলির শব্দ শুনে হাইনা সেখানে এসে পৌঁছায়। সে হাঁটতে হাঁটতে সাইমনকে দোষারোপ করে, বলল, তুমি কেন এভাবে গুলি করো? তখন হাইনা কিছুই বুঝতে পারিনি যে আসলে সমস্যা কত বড়। কিন্তু যখন সে সাইমনকে গাছের পাশে একদম স্থির অবস্থায় দেখল, বুঝতে পারল কিছু ভুল। ভয় পেয়ে হাইনা দৌড়ে ফিরে গিয়ে তার প্রেমিককে চিৎকার করে ডাকে যে এখান থেকে তাড়াতাড়ি পালাও। সাথীর আতঙ্ক দেখে আন্দার্স ভয়ে ছুটতে শুরু করে। জীবনের জন্য লড়াই শুরু হয়। তার আর আগের পথে ফিরে যেতে পারল না, তাই অগোছালো গতি নিয়ে জঙ্গলে ছুটতে থাকল, যাতে দ্রুত ভয়ঙ্কর ব্যক্তিটির হাত থেকে বাঁচতে পারে। কিছুক্ষণ পরে তার একটা নদীর মুখে পৌঁছায়, যেখানে চলা বন্ধ হয়ে যায়।
বাঁচার জন্য নদী পার হতে হবে, ঝুঁকি নিয়ে জল দিয়ে সাঁতার কাটতে হবে। আন্দার্স প্রথমে সাহস করে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু নদীর প্রবাহ এত দ্রুত ছিল যে সে কিছুক্ষণ হারিয়ে যায়। তবুও তার সাঁতার ভালো হওয়ায় ধীরে ধীরে সে নদীর অপর পারে পৌঁছায়। অন্যদিকে সবাই দুশ্চিন্তায় পড়েছিল। তখন হঠাৎ একটা বিপদ ঘটল। ছোট পাও ভাবিও জলে ঝাঁপ দেয়, কিন্তু দূর থেকে গুলির শব্দ থামছিল না। ভয় হায়না ঠিক কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ দেখল ছোট পাওয়ার পায়ের নিচ থেকে গুলি লেগেছে। হায়না আর দাঁড়াতে পারল না। সে সাহস করে নদীর ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিল। অবশেষে সন্ধ্যার দিকে হাইনা আর তার প্রেমিক নিরাপদে বিপদ থেকে বেরিয়ে আসে। ছোট পাও অন্য জায়গা থেকে নদী থেকে উঠে আসে। তার পায়ের আঘাতের কারণে চলাফেরা কষ্টকর ছিল। সে কষ্ট সহ্য করে ধীরে ধীরে তীর পা থেকে বের করে ফেলে। রাত পর্যন্ত সে অন্য সাথী খুঁজতে পারে নাই। একসময় হতাশ হয়ে সে দেখতে পায় জ্যাকের গাড়ি কাছে দাঁড়িয়ে আছে। ছোট পাও মনে করল যেন একটা জীবনদাতা ঝাড়ু পেয়ে গেছে। দ্রুত গাড়ির দিকে ছুটে গেল। গাড়ির দরজা খোলা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটি জ্যাক নিয়ে গেছে যাদের খোঁজ করছে তারা। ছোট পাও চেষ্টা করল সরাসরি গাড়ির সিস্টেম খুলে চালু করার, কিন্তু সেই সময় সে ভুল করে গাড়ির অ্যালার্ম বাজিয়ে দিল। ছোট পাও ভয় পেয়ে অ্যালার্মের আওয়াজ শুনে মনে করল কোনো পাগল খুনির নজর পড়বে। সুতরাং তড়িঘড়ি করে সে গাড়ির তারগুলো খুলে ফেলল। চারপাশ দেখল একেবারেই শান্ত, কোনো অস্বাভাবিকতা নেই। ছোট পাও আবার গাড়ি চালানোর চেষ্টা করল, কিন্তু সে বুঝতেই পারল না কাছে একটা ছায়া আসছে। বিপদের মধ্যে পড়ে ছোট পাও নির্মমভাবে হত্যা হয়ে গেল। আরেক সাথীর মৃত্যুর খবরে ছোট মেয়ের মনে ভয় জমে গেল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো জন বারবার জানালো, কাউকে ছোট মেয়ের ক্ষতি করতে দিও না। দিন হয়, হায়না তার প্রেমিককে সাহায্য করে সাথীদের খুঁজতে থাকে, কিন্তু কেউ মেলেনি। এমনকি বের হওয়ার রাস্তা পর্যন্ত হারিয়ে গেছে। আর আন্দাসের চোটও খুব খারাপ অবস্থায়। হঠাৎ হায়না অদ্ভুত কোনো শব্দ শুনে তাকিয়ে রইল। যে ভয় ছিল ঠিক তাই হলো। এক পাগল খুনি চুপচাপ কাছাকাছি আসছে। সে ধীরে ধীরে মৃদু অবস্থায় থাকা আন্দাসের দিকে এগোচ্ছে। হায়না সঙ্গে থাকা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল তাকে মেরে ফেলার জন্য। পাগল খুনি মারা গেলে তারা দ্রুত ওই ভয়ঙ্কর জায়গা থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর হাইনা সামনে ছোট একটি কেবিন দেখতে পায়। তারা ভেবেছিল এবার মুক্তি মিলবে, কিন্তু তারা আসলে জনের বাড়ির কাছাকাছি চলে এসেছে। আন্দাজ গাড়ির মধ্যে চাবি খুঁজছিল, হঠাৎ জন দরজা খুলে ভিতরে ঢুকল। Vi må ringe etter hjelp. Hører du hva jeg sier? Vi må ringe politiet. Du kan komme inn. Men han der, han får være ute. হাইনা কিছুটা সন্দেহ পেলেও শেষ পর্যন্ত সে জনের সঙ্গে ঘরে ঢুকল। এদিকে প্রায় একদিন ধরে খোঁজার পরেও জ্যাক কোনো খোঁজ পায়নি। সে ফিরে গিয়ে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। জ্যাকের মনে একটা অদ্ভুত সন্দেহ জাগে, ভাই জন হয়তো এর সঙ্গে যুক্ত। তার মনে বারবার আজকের ঘটনা ও জনের ঘরে দেখা জিনিসগুলো ঘুরপাক খাচ্ছে। তারপর সে পুরনো কেস ফাইলগুলো খুঁজতে শুরু করে, যেখানে 10 বছর আগে বরফ ঢাকা পাহাড়ের নিচে থাকা ওই হোটেলের ব্যাপারে লেখা ছিল। স্মৃতিতে ভেসে ওঠে সেই সংবাদ যেখানে কুকুরদের নির্মমভাবে ছেঁটে ফেলা হয়েছিল, আর কতগুলো পশুর মর্মান্তিক হত্যার খবর ছিল পশু খালাতেই। জ্যাক হঠাৎ এক ঝলকে খুঁজে পায় একটি পরিবারের ছবি, যারা একে একে নিখোঁজ হয়েছিল। তারপর সে বুঝতে পারে জনের ঘরে পাওয়া সেই শাড়ির সোয়েটার ছবির ছোট ছেলেটিরই ছিল। এই ছোট ছেলেটির নাম গোনা। ছোটবেলা থেকে সে তার মায়ের সঙ্গে বরফে ঢাকা এক পাহাড়ি হোটেলে থাকত। কিন্তু হোটেলের মালিক, মানে যাকে গোনার বাবা বলা হতো, আসলে তার আসল বাবা ছিল না। গোনার মুখে চোখের পাশে এক লাল তিল ছিল, আর সেই কারণে গ্রামের লোকেরা তাকে অশুভ ভাবত। তারা ভাবত এই ছেলেটি দুর্ভাগ্য ডেকে আনবে। তাই ছোটবেলায় গোনাকে সবাই এড়িয়ে চলত, আর সে দিনের পর দিন অন্ধকার বেসমেন্টে একা থাকত। তার মা সব দেখেও কিছু বলতো না, প্রতিবাদ তো দূরের কথা,
এই অবহেলায় গোনা ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে পশুদের ওপর রাগ ঝাড়ত, ছাগল আর কুকুরদের মেরে ফেলত। একসময় হোটেল এলাকাটা হয়ে উঠে একটা পশুর কবরস্থান। তাই কোনো পর্যটক আর সেখানে থাকতে চাইতো না। একদিন সেই লোক গোনাচে ধরে বরফের গভীরে গর্ত করে পুঁতে দেয়। তখনও তার মা কিছু বলেনি, বরং সব মেনে নেয়। পরে তারা পুলিশের কাছে বলে গোনা নিখোঁজ। কিন্তু 3 দিন পর সবাইকে চুমকে দিয়ে গোনা হোটেলে ফিরে আসে। তবে এইবার সে আর আগের মতো ছিল না। তার হাতে ছিল ছুরি। সে প্রথমেই নিজের মাকে মেরে ফেলে, তারপর সেই লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে পঙ্গু বানিয়ে দেয়। এরপর 3 জনের পরিবার পুরোপুরি উধাও হয়ে যায়। 12 বছর ধরে কেউ জানত না এই পরিবার কোথায় গেল। ততদিনে গোনা একদম পাল্টে গেছে। একদিন সে দেখে 6 জন তরুণ হোটেলে এসেছে। তার পুরনো রাগ আবার জেগে ওঠে, খুনের নেশায় পড়ে যায়, আর সে এখন হয়ে যায় একজন মারাত্মক খুনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গোনা মারাত্মক আহত হলেও মরে না, অদ্ভুতভাবে আবার বেঁচে ওঠে। এই সময় হাইনা ফোনে সাহায্য চাইতে চায়, কিন্তু জন আগেই ফোন লাইন কেটে রেখেছিল। হাইনা বুঝে যায় কিছু একটা গোপন রহস্য আছে। সে সাহস করে বেসমেন্টে নামে। সেখানে গিয়ে দেখতে পায় ছোট মেয়ে আটকে আছে। 3 জন মিলে ভাবে তারা এবার হয়তো বেঁচে যাবে। হাইনা গাড়ির চাবি খুঁজে পায়। ছোট মেয়ে দরজা খুলে বাইরে যেতে চায়। ঠিক তখনই আবার বিপদ এসে যায়। ভয় তারা দৌড়ে বেসমেন্টে ঢুকে পড়ে। তারা দরজা ঠেকিয়ে রাখার চেষ্টা করলেও গোনার শক্তির কাছে কিছুই টিকছিল না। ভাগ্য ভালো, হাইনা তখন পেট্রোল আর ম্যাচ খুঁজে পায়। এই আগুন দিয়েই গোনাকে ভয় দেখাতে পারে। এদিকে আন্ডার্স জানালা দিয়ে পালাতে চায়, কিন্তু সেও বিপদে পড়ে। হাইনা তখন দরজা খুলে আগুন পেরিয়ে বেরোয়, কিন্তু বাইরে গিয়ে দেখে গোনা চুপচাপ দাঁড়িয়ে আছে। ভয়ে সে আবার লুকিয়ে পড়ে। গোনা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। হাইনা বুঝে যায় সে একা গোনার সঙ্গে লড়তে পারবে না, তাই লুকিয়ে যায় এবং সুযোগের অপেক্ষা করে। পরে সে জনের বন্দুক তুলে নেয়। ঠিক তখনই জ্যাক এসে পড়ে। জ্যাক সবাইকে শান্ত থাকতে বলে। তার কথা শুনে হাইনা ধীরে ধীরে বন্দুক নামিয়ে দেয়। এই জায়গাতেই গল্প শেষ হয়। আপনাদের আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও নতুন নতুন সাসপেন্সের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।